Hey, what's up everybody, welcome back to the channel everyone and আপনাকে আবারো স্বাগতম আরো একটা ভিডিওতে। and the important note is আমি টকিং হেড ভিডিও করতে পারছি না বিকজ অফ ফিউয়ার প্রবলেম, তবে আপনাদের জন্য সামনে অবশ্যই টকিং হেড ভিডিও আমি নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা অবশ্যই আপনাদের জানা দরকার যে বর্তমান সময়ের জন্য সেটা কোন পজিশনে স্ট্যান্ড করে। আর হ্যাঁ, আমি এনভিডিয়া বা AMD কার্ডের কথা বলবো না, ইন্টেলের নতুন Arc A770 মতো 8GB গ্রাফিক্স কার্ড নিয়ে, যেটা আসছে অ্যাজরকের কাছ থেকে। আর এটি কেন, এটার কারণ আছে, কারণ এর যে প্রাইস বর্তমান সময়ে সেটা অবশ্যই মাইন্ড বগলিং বলা যেতেই পারে। শুধুমাত্র $270 এটি পাওয়া যাবে, তাও আবার শিপিং ফ্রি। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সেই রকম প্রাইসে আমরা বাংলাদেশে নিতে পারবো না। এটি নিউ এগে বা অনেক জায়গায় সেল হচ্ছে অ্যাজরকের এই ফ্যান্টম গেমিং Arc A770 গ্রাফিক্স কার্ডটি। তো ডিরেক্টলি যদি আমি এই গ্রাফিক্স কার্ডটি প্রাইস কনভার্ট করি বাংলাদেশের টাকার সাথে, তো 105 টাকার মতো বর্তমান সময় চলছে। আমরা জানি এই দামে কখনোই পাওয়া যাবে না। 10 টাকা করে যদি ধরি, প্রায় 29,000 টাকা বা সামথিং কিছু চলে আসে, যা অ্যাবসলিউটলি বেস্ট একটা প্রাইস পয়েন্ট হতে পারতো। কিন্তু আমরা জানি বাংলাদেশে এরকম প্রাইস আসবে না, আর যদি এসেও থাকে তো গ্রাফিক্স কার্ডই অ্যাভেলেবেল নয়। তো সেক্ষেত্রেও যদি এর প্রাইস আমি 35,000 টাকার মতো ধরে ফেলি, যেটা অবশ্যই সম্ভব নয়, কেননা তাদের যে ছোট গ্রাফিক্স কার্ডটি অর্থাৎ A750 মতো গ্রাফিক্স কার্ডটি 37,000 টাকায় বিক্রি হচ্ছে বাংলাদেশে, তো এটি পাওয়াটা দুষ্কার ব্যাপার হতেই পারে, তবে নেক্সটে আসতেও পারে। তো এই গ্রাফিক্স কার্ড শুধু এই বিষয়টি না, আমি যদি এর বান্ডেল বা কম্বোর দিকে দেখি তো আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। যেমন আমি যদি Core i7-12700KF এর মতো সিপিইউর দিকে দেখি 12 জেনারেশন, তো সেটির প্রাইস তো অনেক বেশি। এটি কিনলে আপনি অ্যারাউন্ড $300 নিচেই পেয়ে যাবেন। অথবা ROG Strix মাদারবোর্ড G690E গেমিং, যেটা সেটার সাথে এটা যদি বান্ডেল হয়ে যায় তো সেক্ষেত্রেও এর প্রাইস $350 কাছাকাছি। আর যদি আপনি ওয়েস্টার্ন ডিজিটাল অথবা HPর মতো কিছু স্পেসিফিক SSD নিতে চান তো সেক্ষেত্রেও মোটামুটি একটা ছাড় পেয়ে যাবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আপনাদের যদি দরকার না হয়ে থাকে তো সেটি ক্যান্সেল করেও আপনি শুধুমাত্র গ্রাফিক্স কার্ডটি কিনতে পারবেন। তো এখন এর স্পেক সম্পর্কে কিছু কথা বলি, বিশেষ করে এই অ্যাজরকের কার্ডটির উপর। অ্যান্ড এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে TSMCর 6 ন্যানোমিটারের উপর প্রসেস করা Arc Alchemist আর্কিটেকচারের DG2 512 জিপিইউ নেম, আর যার ডাই ভেরিয়েন্ট হচ্ছে ACM G10। তো যদি এর ট্রানজিস্টরের দিকে দেখি তো এখানে 21,700 মিলিয়ন ট্রানজিস্টর দেখা যাচ্ছে, যেটা ইন্টেল একটু ট্রিক করে লিখেছে, অর্থাৎ 21.7 বিলিয়নও আমরা বলতে পারি। তো এর যদি কোরের কথা বলি তো সেক্ষেত্রে এখানে 4096 শেডার বা শেডিং ইউনিট ব্যবহার করা হয়েছে। আমরা যদি এর রেফারেন্স হিসেবে দেখি, AMD এই ধরনের ইউনিটগুলোকে বলে থাকে স্ট্রিম প্রসেসর, আর Nvidia বলে থাকে CUDA। এন্ড যদি আমি TMU এর সংখ্যা দেখি তো এখানে 256, আর ROP হচ্ছে 128। এন্ড টোটাল এক্সিকিউশন ইউনিট হচ্ছে, এটা সবচেয়ে বড় ভেরিয়েন্ট হওয়ার কারণে 512। এন্ড এটা এর কাজে ব্যবহার করার জন্য এখানে টেনসর কোর ব্যবহার করা হয়েছে 512। আর যদি আমরা ইন্টেলের ভাষায় বলি তো সেক্ষেত্রে এটাকে আমরা XMX ইঞ্জিন বলতেই পারি। তো আমরা যদি এই স্লাইড রেন্ডারের দিকে দেখি তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো মোট 8টি রেন্ডার স্লাইস রয়েছে, তার প্রতিটির মধ্যেই থাকছে 4টি XE কোরের ক্লাস্টার, আর প্রতিটি ক্লাস্টারেই রয়েছে মোট 16টি করে ম্যাট্রিক্স অ্যান্ড ভেক্টর ইঞ্জিন। তো সেক্ষেত্রে আপনারা ক্যালকুলেশন করে দেখুন যে এখানে 512টি এক্সিকিউশন ইউনিট আসছে, আর যদি ফুল কোরের কথা বলি তো 4096টা আসছে। আর এক্সট্রা ভাবে এখানে ডেডিকেট করা আছে রে ট্রেসিং কোর এবং আদার যে সকল ফিচার বা আইও রিলেটেড বিষয়বস্তু থাকে তো সেগুলো লোকেট করা আছে। আর এ সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য আপনারা স্লাইডগুলো পজ করে দেখতে পারেন অথবা বিভিন্ন আর্টিকেল দেখতে পারেন, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু লেভেল 2 16 MBর ক্যাশও থাকছে। তারপরে যদি আমরা মেমোরি সেকশনে চলে যাই তো সেক্ষেত্রেও একটু ডিফারেন্ট দেখতে পারি 16GB আর 8GBর মধ্যে, তবে কম বেশি সবকিছুই সিমিলার। তো প্রথমে যদি আমরা মেমোরি টাইপ দেখি তো সেক্ষেত্রে তারা GDDR6 ব্যবহার করেছে। আর যদি এর ইন্টারফেসের দিকে দেখি অর্থাৎ বাস 256 বিট। আর যদি এর ইফেক্টিভ স্পিডের দিকে দেখি তো এটি অ্যারাউন্ড 16 Gbps এর মতো অফার করে থাকে। আর যেটি 16 GBর ভেরিয়েন্ট তো সেটি একটু বেশি, অর্থাৎ 17.5 Gbps।
তবে এই গ্রাফিক্স কার্ডের জন্য 16GB একটু ওভারকিল হয়ে যায়। তো আমরা যদি এর থিওরিটিক্যাল পারফরমেন্স দেখি তো অ্যারাউন্ড এখানে 20 টেরাফ্লপসের মতো AP32 ফ্লট পাওয়া যায়, অর্থাৎ এর পারফরমেন্স। অ্যান্ড দি আদার হ্যান্ড যদি আমরা RTX 3060 Ti এর মতো গ্রাফিক্স কার্ড দেখি তো অ্যারাউন্ড 16 থেকে 17 মতো টেরাফ্লপস পাওয়া যায় AP32 তে। তবে যদি আমি RX 6600 XT এর মতো পারফরমেন্সের কথা বলি তো সেক্ষেত্রে এখানে অনেকটা লেস দেখা যাচ্ছে। AP32 পারফরমেন্স অ্যারাউন্ড 10.6 টেরাফ্লপস এর কাছাকাছি। তবে যদি এর থার্মাল ডিজাইনের দিকে দেখি তো এটা অ্যারাউন্ড 225 ওয়াটের TDP কে বহন করে, আর এটিকে আপনাকে পাওয়ার দিতে দুইটা 8 পিনের কানেক্টর লাগলেই হবে। আর রিকমেন্ড পাওয়ার সাপ্লাই বলে দিয়েছে 700 ওয়াট, তবে অত দূর না গেলেও চলবে, কোনো সমস্যা নেই। 600 বা 550 ওয়াটেও আপনাকে চালিয়ে দিবে যদি আপনি নর্মাল একটা CPU ইউজ করে থাকেন। যদি আমরা RTX 3060 Ti এর মতো গ্রাফিক্স কার্ডকে দেখি তো 200 ওয়াটের TDP আমরা দেখতে পাই, রিকমেন্ডেড 500 থেকে 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। অ্যান্ড RX 6600 XT 160 ওয়াটের TDP কে প্রাধান্য দিয়ে থাকে, শুধুমাত্র একটা 8 পিনের কানেক্টর হলেই মোর দেন এনাফ। তো কথা হচ্ছে আমি এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলোকে কম্পেয়ার করছি কেন, যদি আমরা বর্তমান সময়ের প্রাইস দেখি এবং পারফরমেন্স দেখি তো এই তিনটা গ্রাফিক্স কার্ডের মধ্যেই সীমাবদ্ধ আছে, অর্থাৎ RTX 3060 Ti অথবা যদি আমি RX 6600 XT এর মতো গ্রাফিক্স কার্ডের কথা বলি তো প্রায় একই ক্যাটাগরির পারফরমেন্স দিয়ে থাকে। তো এখন চলে যাব রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সে। তো প্রথমেই যদি আমরা প্রোডাক্টিভিটির দিকে দেখি তো নো ডাউট এটা অবশ্যই সবার উপরেই থাকবে, বিশেষ করে এই ক্যাটাগরির গ্রাফিক্স কার্ড হিসেবে। সেকেন্ডে অথবা অপটিমাইজ হিসেবে আমরা অনেক সময় RTX 3060 Ti এর মতো গ্রাফিক্স কার্ডকেও টপ পজিশনে রাখতে পারি প্রোডাক্টিভিটি বিষয়ের উপর। অর্থাৎ আপনি যদি একজন ভিডিও এডিটর হয়ে থাকেন বা আপনার গ্রাফিক্সের কমপ্লেক্স কাজ হয়ে থাকে অথবা আপনি 3D বা এই রিলেটেড কাজ করে থাকেন যার GPU পাওয়ারের দরকার হয়, তো সেক্ষেত্রে অবশ্যই এই দুইটি কার্ড আপনাকে আউট অফ দ্য বক্স ভালো একটা পারফরমেন্স দিয়ে দিবে। অ্যান্ড দি আদার হ্যান্ড AMD Radeon RX 6600 XT এর মতো গ্রাফিক্স কার্ড একটু পিছিয়ে থাকবে, এমন না যে অনেক পিছিয়ে থাকবে, তবে হ্যাঁ প্রোডাক্টিভিটিতে এই কার্ডটি একটু পিছিয়েই থাকবে। আমরা যদি ইন্টেলের এই অ্যাপ্রোচটাকে দেখি তো অবশ্যই এটা একটা গুড থিং হতেই পারে, কেননা ক্রিয়েটরদেরও ফোকাস করে থাকে তারা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবসময় যে আমরা গেমিং করে থাকি তাও কিন্তু না, অনেকেই অনেক ধরনের প্রোডাক্টিভ কাজ করে থাকে, তো অবশ্যই এটা আপনাকে হেল্প করবে। আর এটি দেখার জন্য অবশ্যই আপনারা এমন কিছু ট্রাস্টেড ভিডিও দেখতে পারেন বা রিভিউ দেখতে পারেন যেখানে সবকিছু ক্লিয়ার করা আছে। তবে এখানে আর একটা কথা বলা যায়, এই যে Arc A770 8GB ভ্যারিয়েন্টটা আছে এটি কিন্তু RTX 3080 এর মতো পারফরমেন্স দিয়ে দেয় অনেক প্রোডাক্টিভ অ্যাপ্লিকেশনে, লাইক ভিডিও এডিটিং অথবা যে কোনো সময় রেন্ডারিং এর সময়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার যদি হার্ডওয়্যার এনকোডিং এর দরকার হয় তো সেটিও কিন্তু আপনাকে অনেকভাবেই হেল্প করতে পারবে, যেটা AMD অবশ্যই আপনাকে করবে না। হ্যাঁ, আমরা যদি অ্যানালাইজ করি তো সেক্ষেত্রে গেমিং বা রেস্টোরাইজেশন পারফরমেন্সে স্লাইটলি একটু বেটার থাকবে RX 6600 XT এর মতো গ্রাফিক্স কার্ড, তবে ওভারঅল যদি আমি হিসাব করি তো কাছাকাছিই থাকবে। আর হ্যাঁ, এনকোডিং এর কথায় মনে পড়লো, বর্তমান সময়ে সর্বোচ্চ চর্চায় আছে AV1 এনকোডার, যার ফিউচার আমরা অনেক ব্রাইট দেখতে পারছি সামনের দিকে। তো সেটি কিন্তু এই কার্ডের সাথে অনেক অপটিমাইজ হবে। আর এখন চলে আসি গেমিং বেঞ্চমার্কে। গেমিং বেঞ্চমার্ক আমরা এটা অনেকভাবেই কন্ট্রোভার্সিয়াল ধরতেই পারি, কেননা তাদের এখনো পর্যন্ত তাদের DirectX 12 এবং ব্যাকওয়ার্ড DX API সেটাতে কিন্তু একটু ইস্যু দেখা গেছে, অর্থাৎ অনেক ধরনের কমস এখানে দেখা গেছে। তাছাড়াও প্রথম যখন তারা গ্রাফিক্স কার্ড মার্কেটে নিয়ে আসলো আমরা জানি এতটাই ড্রাইভার ইস্যু দিয়ে গেছে, টু বি অনেস্ট অনেকের মন খারাপ করে দিয়েছে। বাট তারা কথা দিয়েছিল যে খুব তাড়াতাড়ি তারা ড্রাইভার আপডেট নিয়ে আসবে, প্রতিটা গেমসের সাথে অপটিমাইজ করতে চাচ্ছে। ইভেন যে ইস্যুগুলো ছিল DirectX 12 থেকে শুরু করে আদার্স API গুলোর, সেগুলোর সাপোর্ট যাতে ভালো পায়, তো সেগুলোর উপরেও তারা কাজ করবে। আর লেটেস্ট যে ড্রাইভারটি এসেছে যেখানে যা ইমপ্রুভ দেখা গেছে গেমসে, অনেক গেমসে, সেটা অবশ্যই প্রশংসনীয়। আর চাইলে আপনারা হার্ডওয়্যার আনবক্সের ভিডিওটি দেখতে পারেন যে কতটা অপটিমাইজ হয়েছে আগের তুলনায়।
তাদের যে হার্ডওয়্যার আছে সেটা কিন্তু ভালো মানের গেমিং করাতে অর্থাৎ 2K গেমিং করাতে সক্ষম, কিন্তু এই ড্রাইভার বা আদার্স যে সকল সফটওয়্যারগত ইস্যু হয়ে থাকে সেটির জন্য একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে গিয়েছিল এবং একটু পিছিয়ে ছিল, বাট তারা ধীরে ধীরে ইমপ্রুভ করছে। আর বিলিভ মি গাইস, আপনারা যদি এই গ্রাফিক্স কার্ডগুলো পারচেস না করেন বা না নিয়ে থাকে আর এর ফিডব্যাক যদি তাদের কাছে না যায়, তো অবভিয়াসলি তারা কিন্তু ভালো কাজ করতে পারবে না। আর তারা যে প্রাইস পয়েন্টে রেখেছে, বিশেষ করে এর এগ্রেসিভ প্রাইস, যা এনভিডিআর এবং এএমডির এই সিমিলার মানের কার্ড এর ধারের কাছেই নেই। তো এটা একটা কিন্তু গুড থিং, অর্থাৎ কার্ড মার্কেটে যদি কম্পিটিশন বাড়ে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লাভ হবে কিন্তু জনগণের বা সাধারণ কনজিউমারদের। আর আপনাদেরকে আবারও রিকমেন্ড করছি, আপনারা গেমিং বেঞ্চমার্ক অনেক জায়গায় পেয়ে যাবেন, যদিও আমি চেষ্টা করি বা পাই, আপনাদেরকে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কারা অথেন্টিক এবং কিভাবে তারা টেস্ট করেছে, তাহলে আপনারা নিজেই একটা ভালো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন, কারণ আমার কাছে এরকম কোনো ইউনিট নেই। তো এখন চলে আসি কনসের দিকে। আসলে এর কনস কি? ওয়েল, তো সেরকম এখানে কনস আমরা দেখতে পারছি না, কেননা এর যা প্রাইস এবং যদি আমি টিডিপির দিকেও দেখি তো সেক্ষেত্রে ঠিকঠাকই বলবো। পারফরমেন্স অথবা প্রোডাক্টিভ স্কোর যদি আমরা দেখতে পাই, মোটামুটি ঠিকঠাকই বলতে পারি। একটাই সমস্যা ছিল, সেটি হচ্ছে এআই আর অ্যাভেলেবিলিটির, তাও আবার সেটা বাংলাদেশে। অন্যান্য দেশে কিন্তু এরকম সমস্যা নেই, অর্থাৎ ইন্টেল বিক্রি করতে পারছে না গ্রাফিক্স কার্ড। ইন্টেল কিন্তু কোনোভাবেই ছোটোখাটো কোম্পানি না, তারা চাইলেই কিন্তু হাতে হাতে কাজ করে দিতে পারে, অর্থাৎ ড্রাইভার যে ইস্যুগুলো আছে তারা মানুষের কাছ থেকে একটু তথ্য নিয়ে সলভ করে দিতে সক্ষম হতেও পারে। আর যদি এরকম ভালো প্রাইসিংয়ের সাথে আসে, অবশ্যই তো কনসিডার করা উচিত। এখন আসি বাংলাদেশে আমি জানি না কবে এই গ্রাফিক্স কার্ডটি চলে আসবে। আমি জানি যে অ্যাজরক এবং অন্যান্য সকল কোম্পানিও বাংলাদেশে অ্যাভেলেবেল। অলরেডি বাংলাদেশে ইন্টেলের আর্কের 2-1টা গ্রাফিক্স কার্ড মার্কেটে ঢুকে গেছে, তবে A770-র যে এই স্পেসিফিক গ্রাফিক্স কার্ডটি আছে অ্যাজরকের, অর্থাৎ তাদের ফ্যান্টম গেমিং সিরিজের, তো সেটি যদি বাংলাদেশে একটা রিজনেবল প্রাইসের মধ্যে আসে, অবশ্যই বাংলাদেশের মানুষ ট্রাই করতেই পারে। তবে বর্তমান সময়ের জন্য A750-র মতো গ্রাফিক্স কার্ড ওয়ার্ল্ড ওয়াইড এটা $250 বিক্রি হচ্ছে। তবে আপনারা যদি আর $20 খরচ করতে চান, তো সেক্ষেত্রে একটা বিশাল বেটার অপশন আপনাদের জন্য হতে পারে। বাংলাদেশে দেখি কবে তারা নিয়ে আসে বা কীরকম প্রাইসে তারা নিয়ে আসে। আমরা আশা করব যে তারা একটা কম্পিটিটিভ প্রাইস যাতে রাখে, এবং বাংলাদেশে যে সকল গ্রাফিক্স কার্ড অলরেডি আছে, অর্থাৎ RX 6600 XTর মতো গ্রাফিক্স কার্ড অথবা Nvidia RTX 3060 অথবা 3060 Ti, তো সেগুলোর মধ্যে কোন অবস্থান ধরে রাখতে পারে সেটি দেখার বিষয়। আই হোপ যে এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।